মার্চ এরকম একটা ঘটনা ঘটেছিল। ওই দিন এক জার্মান উইংস পাইলট যাত্রী ভর্তি প্লেন নিয়ে সোজা পাহাড়ে ধাক্কা মারেন। কিন্তু এভিয়েশন কমিউনিটিতে এটা নিয়ে অনেক বিতর্ক আছে। পাইলটরা এমন কিছু করবে না যাতে তারা নিজেরাও মারা যাবে, এটা একদম নিশ্চিত। ইনভেস্টিগেটরদের আরো ভালো করে ব্যাপারটা দেখতে হবে। পাইলটদের দোষ দেওয়া খুবই সহজ একটা ব্যাপার, কারণ ওরা মারা গেছে, ওরা এখন আর এসে নিজেদের ডিফেন্ড করতে পারবে না। এখনো পর্যন্ত অ্যাডভাইস প্রিলিমিনারি রিপোর্টে হাইলাইট করা হয়েছে। ওখানে ফিউল সুইচ লক করার মেকানিজম পরীক্ষা করে দেখার কথা বলা হয়েছিল, যাতে কোনোভাবেই অ্যাক্সিডেন্টালি ওই সুইচ জ্বালানি কাট অফ করতে না পারে। এখানে যে ফিউয়েল পাম্প সুইচ গুলো আছে 787-এও ঠিক একই রকম সুইচ ছিল। আমি শুধু এই সুইচ টিপে পাম্প অপারেট করতে পারবো না, এটাকে ধরে টেনে বার করতে হবে আগে, তারপর ঘুরিয়ে আবার ভেতরে ঢুকিয়ে দিতে হবে, তবেই ফিউয়েল পাম্প চালু হবে। আর এটা করলে বন্ধ হয়ে যাবে। FAA এর নোটিশে বলা হয়েছিল যে কয়েকটা 787 ড্রিমলাইনারে ফিউল কন্ট্রোল সুইচগুলো হয়তো লকিং ফিচার ছাড়াই লাগানো হয়েছে, আর তার ফলে যে কোনো সময় উড়ান চলাকালীনই ইঞ্জিনে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু ওটা জাস্ট চেক করে দেখতে বলা হয়েছিল, বাধ্যতামূলক কিছু ছিল না। আর এয়ার ইন্ডিয়া জানিয়েছে যে ওরা ওই চেকিং করেনি। সবসময় এয়ারক্রাফটের নানা রকম সেফটি ওয়ার্নিংস ইস্যু করা হয়। বিমান পরিবহন নিরাপদ রাখার লক্ষ্য নিয়ে সারাক্ষণ এই জিনিসটা করা হয়। বোয়িং আর FAA নিজেদের মধ্যে এই ওয়ার্নিং ইস্যু করেছিল, যেখানে সুইচ টেস্ট করে দেখার কথা বলা হয়েছিল। ওটা বাধ্যতামূলক ছিল না, আর ইন্ডিয়ান এয়ারওয়েজ গুলো ওটা না করার সিদ্ধান্ত নিয়েছিল। ওরা হয়তো ভেবেছিল যে ওরা অন্যান্য যে মেইনটেনেন্স চেক করছে তার মধ্যেই ওই সুইচগুলো চেক হচ্ছে, আর সেই কারণে আলাদা করে চেক করার দরকার নেই। কিন্তু ঠিক কি হয়েছিল সেটা আমরা এখনো জানি না। একটা সেফটি অ্যাডভাইজারি ছিল, কিন্তু সেদিনের দুর্ঘটনায় ওটার কোনো ভূমিকা। যান্ত্রিক গোলযোগ হলে বা জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার মতো কোনো ঘটনা ঘটলে যে সিস্টেম পাইলটকে সেটা জানান দেয়, সেটা নানান বিমানে নানান রকম। কিন্তু বিমানের ইনস্ট্রুমেন্ট প্যানেলে ফ্লাইট ডেকের একটা সেকশন থাকার কথা, যেখানে ওই সমস্ত ওয়ার্নিং দেখতে পাওয়া যাবে। একটা মাস্টার কশন লাইট থাকবে, সঙ্গে আরো বেশ কিছু ওয়ার্নিং থাকবে, যেগুলো থেকে বোঝা সম্ভব যে ইঞ্জিনে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। কেউ একজন হাতে করে সুইচটা বন্ধ করে দিচ্ছে, সেটা আরেকজন নোটিশ করেছিল কিনা সেটা বলা এখন সত্যিই খুব কঠিন। বোয়িং 787 খুবই কম্পিউটারাইজড একটা এরোপ্লেন। এই বিমানের সুইচগুলো বাস্তবে কম্পিউটারকে নির্দেশ দেয়, আর সেই অনুযায়ী কম্পিউটার ফিউয়েল পাম্প আর ফিউয়েল ভ্যালভগুলো অপারেট করে। সম্পূর্ণ প্লেনটাই কম্পিউটার চালায়, আর সেখানে গ্লিচ হতেই পারে। এখনকার বিমান দুর্ঘটনার ক্ষেত্রে মানুষের ভুলের তুলনায় ইলেকট্রনিক ফেলিওর একটা বড় কারণ। আর আমি নিশ্চিত যে তদন্ত আরো এগোলে এগুলো আরো ভালো করে জানা যাবে। ইঞ্জিনে জ্বালানি সরবরাহ 5 সেকেন্ড পরেই তো মৃত্যু, কি করা সম্ভব? স্প্লিট সেকেন্ডের মধ্যে বোয়িং বিমানে দুটো ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে, যেখানে প্রথমে পাইলটদের দোষ দেওয়া হয়েছিল, কিন্তু পরে জানা গেছিল এয়ারক্রাফট ডিজাইন আর সফটওয়্যার ফেলিয়ারই ছিল দুর্ঘটনার কারণ। 2018 সালের অক্টোবর মাসে লায়ন এয়ার বোয়িং 737 ম্যাক্স ইন্দোনেশিয়ার সমুদ্রে ভেঙে পড়ায় 189 জন মারা যান। আর 2019-এর মার্চ মাসে ইথিওপিয়ান এয়ারলাইন্সের বোয়িং 737 ম্যাক্স অ্যাডিস আবাবা থেকে টেক অফের খানিক পরেই ভেঙে পড়ায় 157 জন মারা গেছিলেন। সেদিন বিমানে ছিলেন একজন তরুণ ব্রিটিশ এইড ওয়ার্কার, স্যাম পেগ্রাম। স্যাম আমাদের বড় ছেলে। আমরা সবসময় বলি ও আমাদের দুজনের ভালো গুণগুলোর সঙ্গে ম্যাজিক মিশিয়ে তৈরি হয়েছে। ও আমাকে গুড বাই বলতে কল করেছিল, আর মনে আছে সব সময় মতোই আমি বলেছিলাম সাবধানে থেকো। ওটাই আমাদের সঙ্গেও শেষ কথা। যেটার প্লেনটাকে স্টেবিলাইজ করার কথা, কিন্তু এই দুটো দুর্ঘটনার ক্ষেত্রেই ওই সেন্সর গোলমাল করেছিল, যার ফলে পাইলটের কমান্ড অগ্রাহ্য করে
প্লেন সোজা নিচের দিকে নামতে শুরু করে এবং ভয়াবহ দুর্ঘটনা ঘটায়। সেই কারণেই সমস্ত বোয়িং 737 ম্যাক্স প্লেনগুলো কোনো সমাধান না পাওয়া পর্যন্ত বসিয়ে দেওয়া হয়। বোয়িং 737 ম্যাক্সের প্রোডাকশন বন্ধ হয়ে গেছিল, আর ওই পুরো ব্যাপারটা দীর্ঘদিন ধরে চলেছিল। ফেডারেল গভর্নমেন্ট ইনভলভড হয়ে গেছিল, বোয়িং ডিপার্টমেন্ট ফর জাস্টিসে জরিমানা দিয়েছিল, আর আমার ধারণা ওরা পরিবারগুলোর সঙ্গেও একটা এগ্রিমেন্ট করে সেটেলমেন্ট করেছিল। জল অনেক দূর গড়িয়েছিল, আর বোয়িং এর নাম খারাপ হয়েছিল, কারণ পার্টিকুলারলি ওই টাইপের এরোপ্লেনে ওটা ছিল একটা ফেটাল ফ্ল। 2019 সালের দুর্ঘটনার পরে বোয়িং পাবলিকলি মেনে নিয়েছিল যে দুটো দুর্ঘটনার পেছনেই সফটওয়্যারের একটা ভূমিকা ছিল, কিন্তু তার আগেই সবাই পাইলটদের দোষী সাব্যস্ত করেছিল। সমস্যাটা বোয়িং 2020 সালে অফিসিয়ালি মেনে নেওয়ার আগে পর্যন্ত ইউএস কংগ্রেস থেকে শুরু করে বোয়িং এর চেয়ারম্যান সবাই পাইলটদের দিকেই আঙুল তুলেছিল। ইন্ডিয়াতে এয়ার ইন্ডিয়া ফ্লাইট 171 দুর্ঘটনা তো নেই, ওই সুইচগুলোতে ঠিক কি হয়েছিল সেটাও জানা যায় না। পাইলটদের অ্যাকশন সেদিন সঠিক ছিল কিনা সেটা ওই রিপোর্টে কিছুই লেখা নেই। ককপিট ফুয়েল সুইচগুলোর ওপরে এই ফোকাসের ব্যাপারটা এখন আমরা জানি। এরপরে তদন্ত কোন দিকে এগোবে এখান থেকে সেটা খানিকটা আঁচ করা যায়। যে প্লেনটা ভেঙে পড়েছিল সেটা ছিল বোয়িং ড্রিমলাইনার 787-8। গোটা পৃথিবী জুড়ে ড্রিমলাইনার নিরাপদে প্রায় 3 কোটি ফ্লাইট আওয়ার্স উড়েছে। এয়ার ইন্ডিয়া ফ্লাইট 171-এ এই প্রথম এরকম দুর্ঘটনা ঘটেছে। এর আগে ড্রিমলাইনারের নিরাপত্তা নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি, কিন্তু সাম্প্রতিককালে বোয়িং এয়ারক্রাফটগুলোর নিরাপত্তা নিয়ে একটা দীর্ঘকালীন বিতর্কের মাঝে এই বিমানের নামও উঠে আসে। 2024 সালে ইউএস কংগ্রেস একটা তদন্ত শুরু করে। ওরা সেটার নাম দেয় বোয়িংস ব্রোকেন সেফটি কালচার। একদল হুইসল ব্লোয়ার ড্রিমলাইনার তৈরির পদ্ধতির গুণগত মান নিয়ে প্রশ্ন তোলে। তার মধ্যে ডিফেক্টিভ পার্টস থেকে ভুলভাবে কানেক্টেড ফিউসেলাজ সেকশন সবকিছুর কথাই বলা হয়। এদের মধ্যে একজন হুইসল ব্লোয়ার হলেন এড পিয়ারসন। উনি এর আগে 2017 সালের 737 ম্যাক্স প্লেনগুলো তৈরির পদ্ধতির গুণগত মান নিয়েও প্রশ্ন তুলেছিলেন। আমাদের স্টাফ কম ছিল, তাই আমাদের অনেককেই প্রচুর পরিমাণে ওভারটাইম করতে হচ্ছিল, কারণ লোক অনেক কম ছিল, সবাই সবকিছু জানতও না। আমাদের সাপ্লাই চেনেও সমস্যা শুরু হয়ে গেছিল, তারপরে কোয়ালিটি কন্ট্রোলে নানা রকম সমস্যা শুরু হয়েছিল, প্রচুর টেস্ট ফেলিওর হয়েছিল, বারবার করে একই কাজ করতে হচ্ছিল। ফলে ওই সমস্যাগুলো সমাধান করা যাচ্ছে কিনা সেটাও একসময় ঠিকভাবে কিছুতেই বোঝা যাচ্ছিল না। 2025 সালে বোয়িং একটা ইউএস সেনেট কমিটির সামনে স্বীকার করেছে যে সাম্প্রতিককালে তারা অনেক ভুল পদক্ষেপ নিয়েছে, আর সেই কারণে ওরা অনেক পরিবর্তনও করেছে। কিন্তু বোয়িং এখনও দাবি করে যে ড্রিমলাইনার একেবারেই নিরাপদ বিমান। আর শুধু যে বোয়িং প্রশ্নের মুখে পড়েছে তা নয়, অন্য একটা সেনেট রিপোর্ট ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন মানে FAA এরও সমালোচনা করেছে। FAA মানে যারা 2018 সালে ফিউল সুইচ পরীক্ষা করতে বলে নির্দেশিকা জারি করেছিল। বোয়িং এর প্রোডাকশন প্রসেস ঠিকমতো স্ক্রুটিনাইজ না করার কারণে ওদের সমালোচনা করা হয়েছে। বলা হয়েছে যে বোয়িংকে নিরাপত্তা পরীক্ষা করে দেখতে বলে দায় ঝেড়ে ফেলা হয়েছিল। আমার কেরিয়ারে আমি যেটা দেখেছি সেটা হলো গোটা ব্যাপারটার মান অনেক নেমে গেছে। ম্যানুফ্যাকচারারদের অনেক বেশি অথরিটি দেওয়া হয়েছে। সেখানে ন্যারেটিভটা হলো, বুঝলেন, বিমান পরিবহন অনেক নিরাপদ হয়ে গেছে। ম্যানুফ্যাকচারারদের এখন আর তত ক্রিটিক্যালি দেখার প্রয়োজন নেই, বরং যাতে তারা তাদের প্রোডাক্ট দ্রুত বাজারে নিয়ে আসতে পারে তার ব্যবস্থা করতে হবে। কিন্তু সমস্যাটা হলো ম্যানুফ্যাকচারারদের হাতে আমরা অনেক বেশি ক্ষমতা দিয়ে দিয়েছি, যার ফলে যা হবার সেটাই হয়েছে। FAA নিজেদের কাজটাও ঠিক মতো করছে না। FAA আর বোয়িং সমালোচনার মুখে পড়ে তাদের সেফটি প্রসেসগুলো পরিবর্তন করেছে। ইন্ডিয়ার প্রাথমিক ক্র্যাশ রিপোর্ট অনুযায়ী তদন্তের এই স্টেজে অন্তত 787-8 বা GEnx-1B ইঞ্জিনগুলোর জন্য কোনো অ্যাকশন রেকমেন্ড করা হচ্ছে না। যাত্রী আর ক্রু মেম্বার এবং মাটিতেও যারা এফেক্টেড হয়েছে তাদের সবার প্রিয়জনদের পাশে আছে। ওরা তদন্তে সব রকম ভাবে সাহায্য করবে।
এয়ার ইন্ডিয়া জানিয়েছে যে ওরা AAIB এবং অন্যান্য সংস্থাগুলোকে সব রকমভাবে তদন্তের কাজে সাহায্য করছে। সেই সঙ্গে ওরা জানিয়েছে যারা এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে বা প্রভাবিত হয়েছে ওরা তাদের পরিবারের পাশে আছে এবং মৃতদের জন্য শোক পালন করছে। কিন্তু ফ্লাইট 171-এর শোকগ্রস্ত পরিবারগুলো এখন এই সান্ত্বনা নয়, বরং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর চায়। এমনভাবে এই দুর্ঘটনার তদন্ত করা দরকার যাতে এটা আর কোনোদিনও না হয়। উত্তরগুলো